কোনো না কোনো জেলার কোনো না কোনো সরকারি হাসপাতালে কোনো না কোনো সরকারি মেডিকেল কলেজে শিশু মৃত্যুর খবর হয়। সেই রাজ্যে আজকে 4.5 মাস ধরে ওই চোর অভিষেকের চোর কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে আইসিসিউতে ভর্তি থাকলো। একটা বাচ্চাদের ওয়ার্ডের আইসিইউ একটা বেড 4 মাস 4.5 মাস ধরে দখল করে বসে থাকলো চোর ভাইপো চোর কাকু। কেন না, রাজ্যের কোটি কোটি টাকা সে চুরি করেছে, কোটি কোটি টাকা চাকরি বিক্রি করেছে, বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে অভিষেককে, অভিষেকের পিসিকে, অভিষেকের বাবাকে, মাকে, ওর বউকে খাইয়েছে ওই টাকা। তারপরে যখন সে ধরা পড়ছে, তদন্ত হচ্ছে, তদন্ত থেকে বাঁচার জন্য গ্রেপ্তার হওয়ার পরে 4.5 মাস ধরে বসে থাকলো একটা সরকারি পিজির মতো একটা সরকারি হাসপাতালে বাচ্চাদের ওয়ার্ডে। একটা এমন চোর মানে এগুলো যে কদিন বেঁচে থাকবে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তো চুরি করা বন্ধ করবে না। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চুরি দেখবো। অনেক সময় বিকেলবেলা খেলাধুলার পরে একটু সন্ধ্যে নামলে পাঁচিল টপকে পাড়ায় কোনো লোকের বাড়ির বাগানে আম চুরি করতে যেতাম ছোটবেলা। বিশ্বাস করুন, আম চুরি করতে গিয়ে ধরা পড়লে 3 দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না। তখন হয়তো 7-8 বছর বয়স ছিল। তো ওইটুকু বয়সে এইটুকু বোধ ছিল যে আম চুরি করতে গিয়ে ধরা পড়েছি, দেখো রাস্তা দিয়ে হাঁটবো, পাড়ার লোক দেখে দূর থেকে বলবে দেখেছো ছেলেটা চুরি করে, চোর আম চুরি করছিল। ওইটুকু বয়সে আম চুরি করতে গিয়ে ধরা পড়লে 3 দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না। আর এখানে এই ববি হাকিমকে দেখি হাত পেতে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে জেল খেটে এলো। জেল থেকে বেরিয়ে এসে দেখি আবার কলকাতার মেয়র হয়ে ঘুরে বেড়াচ্ছে, ড্যাং ড্যাং করে প্রেস কনফারেন্স করছে। মানে কতগুলো বেহায়া মূল্যে একটা তৃণমূল নেতা জন্মায় বলুন তো? কি হবে এদেরকে নিয়ে গালাগাল দিয়ে, এদেরকে নিয়ে মিটিং করে মিছিল করে, যদি এভাবে ঘাত ধাক্কা দিয়ে বার করা যায়? এমনি দেখবেন এদের মধ্যে এত ঝামেলা। এই দেখবেন ববি হাকিম ভাইপোর নামে বলছে, তো ভাইপো পরের দিন ববি হাকিমের নামে বলছে। ওদের চোর কুনাল এক নেতার বিরুদ্ধে বলছে, তো আর এক নেতা চোর কুনালের বিরুদ্ধে বলছে। এমনিতে এদের মধ্যে এত ঝামেলা, পিসির তৃণমূল, ভাইপো তৃণমূল, এত গন্ডগোল। একটা ব্যাপারে এদের মধ্যে মিল আছে, একেবারে পাড়ার কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এদের যত এমএলএ আছে, যত এমপি আছে, যত মিনিস্টার আছে, একটা এমন চোর মানে এগুলো যে কদিন বেঁচে থাকবে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তো চুরি করা বন্ধ করবে না। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চুরি দেখবো। আমি আপনাদের বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, তৃণমূলকে যে মানুষ ভোট দিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে যিনি ভোট দিয়েছিলেন, সাধারণ মানুষ, খেটে খান যে মানুষ, আপনাকে জিজ্ঞেস করছে, বলুন তো, আজ যদি আপনার পরিবারে কি অসুস্থ হন, কাউকে যদি ডাক্তার বলেন যে হাসপাতালে ভর্তি করতে হবে, প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে পারবেন না, কি একটা স্বাস্থ্যসাথীর নামে কি কার্ড বানিয়েছে, কোনো হাসপাতালে ভর্তি নেয় না। একটা হাসপাতালে কার্ড নিয়ে আপনি যাবেন, প্রাইভেট হাসপাতাল কাউন্টারে বসে আপনাকে বলবে এই পেশেন্টকে যদি এমনি ভর্তি করতে চান, যদি অন্য কোনো মেডিক্লেম থাকে, যদি ক্যাশে ভর্তি করতে চান বেড আছে, যদি স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি করতে চান তাহলে স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি করা যাবে না। আমাদের কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ডিউ আছে, স্বাস্থ্যসাথীর টাকা পশ্চিমবঙ্গ সরকার দেয় না, স্বাস্থ্যসাথীতে ভর্তি হবে না। ওই পেশেন্টকে আপনি একবার নিয়ে যান ওই হাসপাতালে, বাইরে থেকে এক রাউন্ড ঘুরিয়ে এনে নিয়ে গিয়ে বলুন যে না আমি ক্যাশ টাকা দিয়ে ভর্তি করব, কি আমার অন্য কোনো পলিসি আছে, বীমা আছে, ওই হাসপাতাল ওই পেশেন্টকে ভর্তি নিয়ে নেবে। আপনার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে, সবার অভিজ্ঞতা রয়েছে। একটার পর একটা চিকিৎসা, অর্থোপেডিক চিকিৎসা, হাড়ের চিকিৎসা থেকে শুরু করে, হার্নিয়ার অপারেশন থেকে শুরু করে, একটার পর একটা চিকিৎসা প্রত্যেক দিন স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এ তো গেল বেসরকারি হাসপাতালের কথা। আমি আপনাদের বলছি, আপনাদের বাড়ির কারুর যদি সারা জীবন তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার পরিবারের জন্য এটা সত্যি, এটা আমার পরিবারের জন্য সত্যি, কাল যদি আমাকে ডাক্তার বলেন আমার বাড়ির কাউকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, আমার সামর্থ্য নেই প্রাইভেটে চিকিৎসা করানোর, যদি আমাকে পিজিতে, আরজি করে, এনআরএস এ ভর্তি করাতে হয়, তাহলে বিশ্বাস করুন এই হাসপাতালগুলোতে ভালো কোন ডাক্তার আছে তার খোঁজ করার আগে আমরা খোঁজ করি কোন হাসপাতালে আমার ভালো একটা যোগাযোগ আছে, কন্ট্যাক্ট আছে। আপনি যত বড় তৃণমূলের সমর্থক হন না কেন, আপনি জানেন কাউকে না কাউকে যতক্ষণ আপনি ঠিকঠাক ধরতে না পারছেন,
ততক্ষণ পর্যন্ত আপনার পেশেন্টকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আপনি ভর্তি করাতে পারবেন না। আপনাকে কোনো একটা পাড়ার কাউন্সিলরকে ধরতে হবে, কোনো নেতাকে ধরতে হবে, কেউ হয়তো মিডিয়ায় চাকরি করে, তার সঙ্গে কিছু বড় বড় লোকের চেনা জানা আছে, তাকে ধরতে হবে, কোনো সরকারি অফিসারকে ধরতে হবে। কাউকে না ধরলে পেশেন্টকে আপনি এখান থেকে নিয়ে চলে যাবেন আর পিজি হাসপাতাল ভর্তি নিয়ে নেবে, আরজিকর ভর্তি নিয়ে নেবে, বেড আপনি পাবেন না, যত বড় তৃণমূলের সমর্থক হন না কেন, আপনি জানেন। আর এই রাজ্যে এমন একটা রাজ্য, যে রাজ্যে প্রত্যেক মাসে কোনো না কোনো জেলার কোনো না কোনো সরকারি হাসপাতালে, কোনো না কোনো সরকারি মেডিকেল কলেজে শিশু মৃত্যুর খবর হয়, সেই রাজ্যে আজকে 4.5 মাস ধরে ওই চোর অভিষেকের চোর কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে আইসিসিউতে ভর্তি থাকলো। একটা বাচ্চাদের ওয়ার্ডের আইসিইউ একটা বেড 4.5 মাস ধরে দখল করে বসে থাকলো চোর ভাইপো চোর কাকু। কেন না, রাজ্যের কোটি কোটি টাকা সে চুরি করেছে, কোটি কোটি টাকা চাকরি বিক্রি করেছে, বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে অভিষেককে, অভিষেকের পিসিকে, অভিষেকের বাবাকে, মাকে, ওর বউকে খাইয়েছে ওই টাকা। তারপরে যখন সে ধরা পড়ছে, তদন্ত হচ্ছে, তদন্ত থেকে বাঁচার জন্য গ্রেপ্তার হওয়ার পরে 4.5 মাস ধরে বসে থাকলো একটা সরকারি পিজির মতো একটা সরকারি হাসপাতালে বাচ্চাদের ওয়ার্ডে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আমরা বরদাস্ত করবো বলুন তো? আর আপনি কালকে পিজিতে নিয়ে যান আপনার পরিবারের কোনো বাচ্চা, আপনি তৃণমূল পরিবার হোক, বিজেপি পরিবার হোক, যে পরিবারই হন না কেন, কোন পরিবারের কোন শিশুর শরীর খারাপ হোক, তার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হোক, আমরা কেউ চাই না। আপনি যত বড় আমাদের রাজনৈতিক বিরোধী থাকুন না কেন, যদি কালকে আপনার পরিবারের কোনো বাচ্চাকে পিজি হাসপাতালে ভর্তি করাতে হয়, আপনার বাচ্চার পিজি হাসপাতালের দরজার বাইরে মৃত্যু হবে তাও ভালো, কিন্তু তাকে আপনি পিজিতে ভর্তি করাতে পারবেন না। কেন, যে বেডে আপনার বাচ্চা শোয়ার কথা ছিল, সেই বেডে চোর অভিষেকের চোর কাকু শুয়ে আছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখব দিনের পর দিন এই চলবে আমাদের রাজ্যে। ওদের একটা মন্ত্রী ছিল, এখন পার্ট টাইম ভাঁড় হয়েছে, মদন মিত্র। ওদের মনে আছে যখন গ্রেপ্তার হয়েছিল বা গ্রেপ্তার হব করছে, সিবিআই যে কোনো দিন তুলে নেবে, সারদার কেস তখন চলছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিল। কেন না, বললো পিঠে ফোড়া হয়েছে। পিঠে ফোড়া হয়েছে বলে বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে, সেইখানে সিবিআই চলে গেল গ্রেপ্তার করতে। বেলভিউ নার্সিংহোমের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুলিশের সাহায্যে পালিয়ে চলে গেল বেলভিউ নার্সিংহোম মিন্টো পার্কে। ওখান থেকে কয়েক পা হেঁটে গেলে পিজি হাসপাতালে চলে গেল, গিয়ে ভর্তি হলো। কোন ডিপার্টমেন্টে? কার্ডিওলজি ডিপার্টমেন্টে, যেখানে হার্টের চিকিৎসা হয়, সেই ডিপার্টমেন্টে। চিন্তা করুন, একটা লোকের পিঠে ফোড়া হয়েছে, পিঠে ফোড়া নিয়ে একটা হাসপাতালে ভর্তি ছিল, আর পিঠের ফোড়া ট্রিটমেন্ট করার জন্য নাকি সে কার্ডিওলজি ডিপার্টমেন্টে, হার্টের ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হয়ে গেল। আর আপনি কোন হার্টের পেশেন্টকে নিয়ে যান পিজিতে, আউটডোরে দেখান, ডাক্তার লিখে দেবে বাইপাস সার্জারি করতে হবে, ডাক্তার লিখে দেবে এনজিওগ্রাম, এনজিওপ্লাস করতে হবে। এবার আপনি জিজ্ঞেস করবেন কবে করবেন, ডেটটা দিন, বলবে এখন বেড নেই, 3 মাস পরে আসুন। হয়তো হার্ট 90% ব্লক, দেখা যাবে হার্টের একটা দিক 90% ব্লক হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে গিয়ে, রাস্তায় হাঁটতে গিয়ে যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে পড়ে থাকবেন। সেই পেশেন্টকে ডাক্তার বলবে 3 মাস পরে এসে খবর নেবেন বেড পাওয়া যাবে কিনা, কেননা সরকারি হাসপাতালে চাইলেই বেড পাওয়া যায় না। আর সেই সরকারি হাসপাতালে পুলিশের হাত থেকে বাঁচবে বলে কতগুলো তৃণমূলের চোর সারা বছর ধরে আমার আপনার ট্যাক্সের টাকায় ওখানে বসে বসে ফুর্তি করবে। এই দেখবো আমরা দিনের পর দিন, এই চলবে আমাদের রাজ্যে দিনের পর দিন। এগুলো চলতে দেওয়া যাবে না, এগুলোকে বন্ধ করতে। দেখুন, সরকারি চাকরির পরীক্ষা নিয়ে যা হয়েছে, আমি আপনাদেরকে বলছি, আমার কথা আমি বলতে পারি, আমার পরিবারে এমন কেউ নেই যে টেট পরীক্ষায় বসেছে, এসএসসি পরীক্ষায় বসেছে, যে আজকে চাকরি না পেয়ে রাস্তার পাশে বসে আন্দোলন করছে। কিন্তু আমার পরিবারে এরকম ছেলে মেয়ে আছে যে পশ্চিমবাংলার সরকারি স্কুলে পড়াশোনা করতে যায়। আপনাদের পরিবারে, আপনাদের আত্মীয়দের মধ্যে, আপনাদের পাড়ায় এরকম ছেলে মেয়ে আছে যারা পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করতে চায়। প্রশ্ন খালি এইটা নয় যে কতগুলো ছেলে মেয়ে যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা আজকে রাস্তার ধারে বসে আছে। তার থেকে বড় প্রশ্ন এইটা, আমাদের রাজ্যের লাখ লাখ ছেলে মেয়ে যাদের শিক্ষা পাওয়ার কথা ছিল তারা স্কুলে গিয়ে টাকা দিয়ে চাকরি কেনা কতগুলো অযোগ্য অশিক্ষিত লোকের কাছে দিনের পর দিন পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। আপনারা দেখেছেন সেই খবর কদিন আগে এবিপি আনন্দে দেখাচ্ছিল,
মুর্শিদাবাদের একটা স্কুলের তালিকা বেরিয়েছে জাল শিক্ষকের। আর তো বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট সরকারের সময় এসএসসি তালিকা বার করতো কারা কারা শিক্ষকের চাকরি পেলেন। এখন আদালতের নির্দেশে মমতা ব্যানার্জি এমন পরিবর্তন এনেছেন, এখন আদালতের নির্দেশে এসএসসি তালিকা বার করে, কে কে চাকরি পেল তার তালিকা নয়, কে কে টাকা দিয়ে চাকরি কিনেছিল, কার কার চাকরি চলে যাচ্ছে তার তালিকা এখন এসএসসি বার করে। বামফ্রন্ট আমলে রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করতেন যে সামনের বছর আমাদের রাজ্যে এত হাজার নতুন সরকারি স্কুল খোলা হবে। মমতা ব্যানার্জি জমকালো পরিবর্তন আনলেন। এখন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে সামনের এক বছরে আমাদের রাজ্যে 8,500 সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হবে, কেন স্কুলে ছেলে মেয়েরা আর পড়তে যাচ্ছে না। স্কুলে শিক্ষক নেই, ছাত্রছাত্রী নেই, ব্ল্যাকবোর্ড নেই, কিচ্ছু নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যে কথাটা আপনাদের বলছিলাম, এবিপি আনন্দ একটা খবর আপনাদের মনে থাকবে, অনেকে দেখেছেন, যখন এই এসএসসি তালিকা বেরোচ্ছে জাল শিক্ষকের আদালতের নির্দেশে এবং চাকরি থেকে ওরা ছাড়াই হচ্ছে, মুর্শিদাবাদের একটা স্কুলে 2013 সালে চাকরিতে ঢুকেছে একজন, সে কিসের শিক্ষক না অঙ্কের টিচার। কোন ক্লাসে না মাধ্যমিকে, ক্লাস 9-10 অঙ্ক করায়। 10 বছর চাকরি করার পরে এখন জানা গেল যে তার চাকরিটা চুরির চাকরি, জাল চাকরি ছিল। তালিকায় নাম বেরিয়েছে, তার চাকরি থেকে সে ছাঁটাই হবে। ভালো কথা, জবে থেকে লিস্ট বেরিয়েছে, সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এবার সে সাংবাদিক খোঁজখবর নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছেছে, দেখে ভদ্রপুরে বাড়িতে শুয়ে আছে। তার কাছে গিয়ে বলছে, আপনার নাম অমুক? বলছে হ্যাঁ। বলে আপনি ওই স্কুলে অঙ্ক পড়ান, ক্লাস 9-10 অঙ্কের টিচার? বলছে হ্যাঁ। বলে আচ্ছা বলুন তো 5কে 4 দিয়ে গুণ করলে কত হয়? সে উত্তরে বলছে, আমি কিছু বলতে পারবো না, যা বলার পর্ষদ বলবে। বলছি যে আপনি ক্লাস 9-10 ছেলে মেয়েদেরকে অঙ্ক শেখান, আপনাকে জিজ্ঞেস করছি 5 into 4, 5কে 4 দিয়ে গুণ করলে কত, আপনি বলতে পারবেন না? বলছে না, আমি কিছু বলতে পারবো না, যা বলার পর্ষদ বলবে। আপনি কি সত্যি চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে, পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ কোয়ালিফাই করে, নাকি তৃণমূলকে পয়সা দিয়ে চাকরিটা কিনেছেন? বলছে আমি তাও কিছু বলবো না, যা বলার পর্ষদ বলবে। এবার আপনাদেরকে বলছি, এটাকে নিয়ে আমরা ঠাট্টা করতে পারি, তামাশা করতে পারি, ব্যঙ্গ করতে পারি, বিদ্রুপ করতে পারি, ফেসবুকে খিল্লি করতে পারি, হোয়াটসঅ্যাপে মিম বানিয়ে লোককে পাঠাতে পারি, কিন্তু যাবতীয় ঠাট্টা, তামাশা, খিল্লি, ব্যঙ্গ, বিদ্রুপের পরে এই প্রশ্ন বেঁচে থাকে, যে লোকটা 5কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলতে পারে না, সেই লোকটার কাছে আমাদের রাজ্যে সাধারণ ঘরের সাধারণ ছেলেমেয়েরা 10 বছর ক্লাসে গিয়ে অঙ্ক করেছে। বলুন আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো কি শিখেছে স্কুলে কত 10 বছরে, 12 বছরে? যে রাজ্যে অঙ্কের টিচার বলতে পারে না যে স্কুলে 5কে 4 দিয়ে গুণ করলে কত হয়, সেই স্কুলে ভূগোলের টিচারও বলতে পারবে না মাউন্ট এভারেস্টটা নেপালে আছে নাকি নেদারল্যান্ডে আছে। সেই স্কুলে যদি ইতিহাসের শিক্ষককে জিজ্ঞেস করা হয় যে বলো তো বাবা আলেকজান্ডারের বাবার নাম কি, সে হয়তো উত্তরে বলবে আলেকজান্ডারের বাবার নাম মদন মিত্র, কেননা মদন মিত্রকে টাকা দিয়ে হয়তো চাকরিটা পেয়েছে। এই যদি আমাদের রাজ্যের স্কুলের অবস্থা হয়, কলেজের অবস্থা হয়, শিক্ষার অবস্থা হয়, তাহলে যারা চাকরি থেকে বঞ্চিত হলো তারা তো আছেই, রাজ্যের যে ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, বলুন এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? এটা আমরা বরদাস্ত করব? আপনারা বরদাস্ত করবেন? কতদিন এগুলো বরদাস্ত করব আমরা? দেখুন আমাদের রাজ্যে রাজনীতির নামে যেটা হচ্ছে, এটা কোনো রাজনীতি হচ্ছে না। আজকে যদি কেউ একজন এসে বলে যে তৃণমূল তোমরা কেন শিক্ষক নিয়োগে টাকা খেয়েছো, এখানে কেন টেটের কেলেঙ্কারি হয়েছে, এসএসসির কেলেঙ্কারি হয়েছে, তো পাল্টা তৃণমূলের উত্তর হচ্ছে ও বিজেপি, আমরা টেট কেলেঙ্কারি করেছি, এসএসসি কেলেঙ্কারি করেছি, তোমরাও তো ব্যাপমের কেলেঙ্কারি করেছো। তোমরা দুর্নীতি করতে পারো মধ্যপ্রদেশে, আমরা কেন পশ্চিমবাংলায় দুর্নীতি করতে পারি না? এইটা কোনো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে সেইটা, বিকল্প রাজনীতি হচ্ছে সেইটা যেটা একমাত্র আমরা বামপন্থীরা বলতে পারি বাংলায় মাথা উঁচু করে। 34 বছর সরকার চালিয়েছি, হয়তো 10টা কাজ করতে পেরেছি, হয়তো 10টা কাজ করতে পারিনি, কিন্তু একটা 9 পয়সা কারোর কোনোদিন চুরি করিনি। আজকে ভোটে জিতি হারি, মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটি, আঙুল তুলে কেউ বলতে পারবে না কারোর পকেটে হাত দিয়ে কোনোদিন একটা পয়সা তুলে নিয়েছে বামপন্থীরা। এইটাকে বলে বিকল্প রাজনীতি। আপনারা আমাদের পাশে দাঁড়ান, এই বিকল্প রাজনীতি গোটা বাংলায় নতুন করে ফিরিয়ে আনতে হবে। এই লড়াই বামপন্থীরা লড়ছে, এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই।